যারা ডাকাতি করে খুন করে এদেরকে আপনি ব্যবসায়ী বলবেন? এদের ব্যবসায়ী বলতে পারেন না। এক, দুই নম্বর এটা না, শুধু আপনি দেখেন আপনার সালমান রহমান, তারপরে এস আলমের কথা দেখেন। এস আলম এখন মামলা করার জন্য সাহস পাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে এতগুলি টাকা নিয়ে চলে গেছে, সে এখন তার কেন করবে না? সে সিঙ্গাপুরের নাগরিক, সেই হিসেবে তার সিঙ্গাপুরের গভর্নমেন্টের মাধ্যমে তার এটার প্রোটেকশন চাচ্ছে। আমরা তো বলতে চাই আমরা নিজের রক্তক্ষরণ হচ্ছে এসব দেখা। আমরা একজন মুক্তিযোদ্ধা, যেটা আমি এর আগেও বলছি আপনাকে, আমরা ভাতা পর্যন্ত নিচ্ছি না। তো সেই জায়গায় আপনি এখন এইসব লোক চোখের সামনে আমাদের দেখতে হচ্ছে। দেখেন, আপনি যখন সাব্বির হত্যা হইলো, সাব্বির একটা মেধাবী ছাত্র ছিলেন আপনার জিনেদা ক্যাট কলেজ, তার কোম্পানিতে আসছে, আসার পরে তাকে ছাদ থেকে ফেলে মেরে ফেললো। মেরে ফেলার পরে একটা চুক্তি হলো বিএনপির সাথে। দেখেন, রাজনীতিবিদেরা যখন বিরোধী দলে থাকে তখন আইনের শাসনের কথা বলে তারা, কিন্তু তারা যখন সরকারে আসে তারা কি বেআইনি কি কাজ করে শুধু একটা নমুনা আপনাদেরকে বললে, এটা বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে কোনো তফাৎ নাই এই ব্যাপারে। তারা তাদের স্বার্থের জন্য এটা কিন্তু এক, আমি সেটার প্রমাণ দেখাচ্ছি। সেটার প্রমাণ হিসেবে দু একটা কথা বলবো। যখন সাব্বির হত্যা হলো, এখান থেকে পুলিশের যে এডিশনাল কমিশনার, সে রিপোর্ট লিখলো যে খুনি প্রভাবশালী, তাকে ডাকা যাচ্ছে না। ওইটা এখন ইন রাইটিং সে তার ইয়েতে সার্চশিটে এটা বলছে। একটা পুলিশ অফিসার কি খুনি প্রভাবশালী তারে ডাকা যাচ্ছে না এই কথা লিখতে পারে? এখন আমি তো দায়িত্ব নিয়ে বলছি ওইটা তদন্ত করি, ওই পুলিশ অফিসারটা এখন কোথায় আছে এটা দেখেন আগে। আচ্ছা, তারপরে আসলো বাবরের সাথে একটা কন্ট্রাক্ট করলো, বাবর 10 কোটি টাকা তার অ্যাকাউন্টে নিলেন, এবং সেখানে সে যখন সে অ্যারেস্ট হলো 11টার সময়, সে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে এই কথা উল্লেখ আছে 100 কোটি টাকা তার দিবে, এবং সেখানে 10 কোটি টাকা অলরেডি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, এবং সেটা 11 গভর্নমেন্ট ওটা সিজ করছে। তো এখন আমরা যে এটা বলতে বলেন, এখন এটা টাকার নৌকা পাহাড় দিয়ে চলে। এখন আমাদের যারা নেতৃত্ব দিবে, আমাদের রাজনীতিবিদেরা যদি তারা স্বচ্ছ না হয়, তারা যদি কারাপ্ট হয়, তারা যদি খুনিকে প্যাট্রোনাইজ করতে পারে, সেখানে আমি আর আপনার চিৎকার মানে কি লাভ হবে? আমার এইখানে হলো আমার বক্তব্য একটু পর্যন্ত বসুন্ধরার ব্যাপারে। বসুন্ধরা ব্যাপারে আমার অনেক কিছু জানা আছে, তো এবং সেটা বসুন্ধরা নয়, এরপরে আরো অনেকগুলি হ্যাঁ প্রতিষ্ঠান তো আপনি, আছে। আচ্ছা আমি একটা তারা একটা তো করে আমি স্বাভাবিক, মানে এখন আমি প্রশ্ন হচ্ছে যে একটা যারা অপরাধ করেছে ব্যবসায়ী হিসেবে কারো পক্ষ, কোনো রাজনৈতিক না, দলের আমি পক্ষে যে যাওয়া আমি উচিত আপনাকে আপনার বলি, অবস্থা। এদের তো ব্যবসায় বলা যায় না। যারা ডাকাতি করে খুন করে এদেরকে আপনি ব্যবসায়ী বলবেন? এদের ব্যবসায়ী বলতে পারেন না। এক, দুই নম্বর এটা না, শুধু আপনি দেখেন আপনার সালমান রহমান, তারপরে এস আলমের কথা দেখেন। এস আলম এখন মামলা করার জন্য সাহস পাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে এতগুলি টাকা নিয়ে চলে গেছে, সে এখন তার কেন করবে না? সে সিঙ্গাপুরের নাগরিক, সেই হিসেবে তার সিঙ্গাপুরের গভর্নমেন্টের মাধ্যমে তার এটার প্রোটেকশন চাচ্ছে। অথচ দেখেন, এটা কিন্তু তার কি হয়েছে, তারা উপদেষ্টা, রাজনীতিবিদদের উপদেষ্টা তারা, কি- যারা এত কিছু করছে, এত খুন করছে। তো এখন আপনি ইভেন কি তারা বিচারপতিদের জন্য একটা এই আপনার হাউজিং সোসাইটি করতেছে, প্রতিটা বিচারপতির তোফা হিসাবে দেওয়ার জন্য। আপনি বসুন্ধরার ভিতরে যাই দেখেন না, জাজেস এর একটা কোয়ার্টার করার জন্য তারা প্ল্যান করে ওটা বিল্ডিং তারা অগ্রসর হচ্ছে। তো এগুলি আমি আর আপনি, আমরা কি করতে পারবো বলেন? আমাদের চেঁচামেচি করতে পারবো, কিন্তু আমরা যদি করবো, যদি আমাদের রাজনীতিটা সত্যতা, সৎ লোকের এখানে না আসবে, তখন একই অবস্থা হবে। আমরা একটু আশা করছিলাম যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট রাজনীতিবিদ গভর্নমেন্ট না, এদের একটা একটু ব্যতিক্রম দেখবো। তো এখন যে এই যে আমি বললাম পুলিশ অফিসারটাই করছে, তারা কোথায় এখন? সেই লোকগুলি কোথায় আছে? এখনো চাকরির মধ্যে আছে। তারপরে আসেন এখন এই যে আর যে আরো যে আর কি যেন বললেন আপনি? যে অন্যান্য অনেকগুলি অনেকগুলো, আচ্ছা ব্যবসায়ীদের আপনি বলেন। আপনি বলেন, আচ্ছা আমি এই যে মিডিয়ার কথা যদি বলি, এখন কি বলবেন? এদের আমাদের অনেক বন্ধু বান্ধব এখন, ওরা শুনলে নারাজ হবে। আপনি দেখেন, পৃথিবীতে কোনো ব্যবসা আছে অনেকদিন লস হওয়ার পরে সেটাকে লস দিয়ে চালায় যায়? তো এইসব লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, এরা কি প্রফিটের জন্য করছে? ওরা ব্যবসায়ীরা প্রথম টার্গেট থাকে কি তার প্রফিট। তো মিডিয়া তো লস হচ্ছে, তো লস হওয়ার পরে এতদিন পরে একাধিক মিডিয়া কেন তাদেরকে দেওয়া হচ্ছে? যারা পারমিশন দিচ্ছে এখন ওদের চেয়ে খুনি দিচ্ছে। আমি মনে করি যারা এদের পারমিশন দেওয়া হচ্ছে, একটা অস্ত্র একটা লোককে খুন করবে, কিন্তু একটা মিডিয়া কিন্তু অনেক লোকের খুন করতেছে সামাজিক ভাবে, তার অর্থনৈতিক ভাবে খুন করছে। তাহলে এদের পারমিশন তাদের একটা পুলিশ ভেরিফিকেশন, এনএসআই এসবির কত কিছু ক্লিয়ার, একটা পিস্তলের লাইসেন্স, একটা বন্দুক লাইসেন্স দিতে গেলে। তো একটা মিডিয়া কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? সেখানে তো একটা নীতিমালা থাকা দরকার। হ্যাঁ, সেখানে নাই। আপনি মিডিয়া একটা লোগো আরেকটা ইয়ের মধ্যে ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে যে ওখানে মিডিয়ার লোগো ব্যবহার করছে, ট্রান্সপোর্টের মধ্যে মিডিয়া লোগো ব্যবহার করা হচ্ছে। একজন আমারই খুব ঘনিষ্ঠ আমাকে বললেন যে আমি তো এক এক মালিক। আমি বললাম যে আমরা বাপ তো একজন, তো ভাই সবগুলির নাম এক রাখেন না কেন? কলিমুদ্দিন রাখেন না কেন? আপনার নামও কলিমুদ্দিন, আপনার ভাইয়ের নামও কলিমুদ্দিন লাগবে, তাহলে এই অপরাধটা কিভাবে ডিফাইন হবে?
একটা কোম্পানির লোগো আরেকটা কোম্পানি ব্যবহার যাবে না। দেখবেন যে গাছের কি জন্য বলে আমরা ট্রান্সপোর্টের পিছনে, ওই ট্রান্সপোর্টের মধ্যে অবৈধ মাল যাচ্ছে, সেটার পিছনে কিন্তু মিডিয়ার লোগো লাগানো, যাতে পুলিশ যেন এটাতে না ধরে। পুলিশ কমিশনার থেকে সিটি ইস্যু করা হয়েছে, ওকে তোয়াক্কা না করে তারা রাস্তায় চলছে। এখন এই যে মিডিয়ার লোগো কেন ব্যবহার করছে? মিডিয়া হলে তারা মিডিয়ার আড়ালে তারা দুর্নীতি করতেছে, তারা ইউআইবি আনতেছে, টাকা পাচার হচ্ছে, এইসবের মধ্যে যাচ্ছে। কিন্তু কিন্তু তারা সিটি দেওয়ার পরে ওইটা এখনো, আমি আজকে আসার সময় দেখলাম ওই একটা ট্রান্সপোর্টের ইয়ের মধ্যে তার মিডিয়ার লোগো লাগানো। কেন ভাই, একটা কোম্পানির মধ্যে আরেকটা কোম্পানি কেন হবে? আমরা ট্রান্সপোর্ট ব্যবসা করে, ট্রান্সপোর্টের লোগো থাকবে আলাদা, মিডিয়ার লোগো থাকবে আলাদা। একটার প্রত্যেকটা গাড়ির পিছনের মধ্যে কেন লাগায় রাখছেন আপনি? এবং এটার জন্য কি সরকার আছে বলে মনে করেন আপনি? সরকারের আদেশ দিছে, কিচ্ছু হচ্ছে না, ওইগুলো যাচ্ছে। তারপরে তারা নাকশ হচ্ছে, তার গায়ে চেক করলে, আমি আমার গাড়ি যদি চেক করে আমি নাকশ হবে কোনো, আমার যদি স্বচ্ছ থাকে আমি গাড়ি দরজা খুলে দেবো। তাদেরই করলে তারা আবার ওই অফিসারের বিরুদ্ধে মামলা টামলা বিভিন্ন রকমের করে আবার তাদের মিডিয়াতে আইনা কি করতেছে জানেন? তার পার্সোনাল ব্যাপার। আপনি কি পারেন আপনার মিডিয়াতে একজন লোক আপনার জমি কিনছে, তার ঝড় গাছে, সেটা আপনার মিডিয়াতে আনতে পারেন? গতকালকে আসছে এটা, গতকালকে একটা মিডিয়া এরকম করছে। তাহলে আপনি এটা এখানে কি বলবেন? কি সরকার আছে? আচ্ছা, তথ্য মন্ত্রণালয় কি দেখতেছে না এগুলি? এগুলো দেখতেছে না? এখানে আমাদের লোগো, এই যে এটা কোম্পানি ইয়েতে বলা আছে, লোগো তো একটা, এটা হলো একটা তার আইডেন্টিটি, এটা চেঞ্জ করা যাবে না। একটা কোম্পানির লোগো আরেকজনে ব্যবহার করতে পারে, বাটার লোগো কি আপনি ব্যবহার করতে পারবেন? কিন্তু তারা করতেছে। তো এখন এগুলি বললে তখন আমরা একটু ইমোশনাল হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, বুঝছেন? এটা গেলো এক। 2 নম্বর হলো শফিক রহমানের ব্যাপারে যেটা আপনারা বলছেন, এখানে যদি তথ্য মন্ত্রণালয় যদি আপনার যেমন ন্যাশনালাইজ করে, আমাদের স্বাধীনতার পরে আমরা অনেকগুলি ইন্ডাস্ট্রি আমাদের ন্যাশনালাইজ করছে, সেই ক্ষেত্রে এখন সলিমুদ্দিন কোন মার্ডারের কোম্পানির ব্যাপারটা দেখা তখন অত দোষণীয় হয় না, যদি তার মালিকানা পরিবর্তন হয়। তো এরা বসুন্ধরার মালিক বা অন্য কোনো এই ধরনের মাফিয়া গ্রুপের মালিকেরা তাদের মালিকের এগেনস্টে কোনো কথা বলার কোনো কর্মচারীর বা কোনো সম্পাদকের কি সাহস আছে? আপনারা এর আগে দেখেন নাই নাইম নিজাম কি করছে? দেখছেন তো, সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়া সে কার পক্ষে কথা বলছে, তার মালিককে কথা বলছে। আমাকে একজনে একটা মিডিয়া বললো যে ভাই এটা নাইম নিজাম এটা করতে চাইছে, আপনি একটু এটা আমাদের মিডিয়াটা একটু দেখে দিলে ভালো। নাইম নিজামের সাথে আপনি আমার তুলনা করলেন, অপরাধ করে আর অপরাধের চোরের বাল পাহারা দেয়া একই অপরাধ। তো তার যদি নৈতিকতা থাকতো তাহলে সে কি ওই ভূমিদস্যু চাকরি করে? আবার আবার আমাদেরকে হেদায়ত করে মিডিয়াতে আসা। এখন অনেক মিডিয়ার বিরুদ্ধে আমরা যদি কথা বলতে চান, মিডিয়া প্রচার করতে দিবে না। আমরা কি বলবো? কিছু আছে আমাদের বন্ধু বান্ধব, আমরা দেখতেছি কি করতেছে। এখন বলতে গেলে অসুবিধা, বলতে গেলে বন্ধুত্ব থাকে না। আচ্ছা, বন্ধু না থাকবে, এটা আমরা করলাম, এরম এরম লোক, বন্ধুত্ব না থাকলে কিছু আসা যায় না। কিন্তু কথা হলো যে এটা আমরা তো আপনার কথা তো প্রচার করতেই দিবে না। আপনি এই কথাগুলি কোথায় বলবেন? এখন আপনারা যেহেতু অনলাইনে যেগুলি আসছেন, যার জন্য এখন দুই একটা কথা আমরা বলতে পাচ্ছি, কোনো বাংলাদেশে কোনো মিডিয়া এই কথাগুলি বলতে দিবে না তো। তারপরে আমার কথা দেখবা না দেখে আমাদের, আমি মামুন ভাইকে বলি যে জুডিশিয়ারি কি করতেছে, যেখানে আমরা যখন দেখছি সব দিকে অসহায়, আমাদের প্রশাসন কাজ করছে না, সরকার, সেখানে জুডিশিয়ারি তো একটা ভূমিকা রাখতে পারে। তাহলে আগের জুডিশিয়ারি এখন জুডিশিয়ারির মধ্যে পার্থক্য কি? আমরা কি জুডিশিয়ারি দেখছি কোনো ভূমিকা রাখতে এসব ব্যাপারে? রাখছে না তো। একটা সমাজ যদি প্রতিটা জায়গায় যদি গুণে ধরে, আপনি কত জায়গায় কথা বলবেন, কি কথা বলবেন? মাঝখানে দিয়ে আপনার লোকের শত্রুতা হবে, আপনাকে চোর ডাকাত বানাই দিবে। এদের হাতে টাকা আছে, এদের হাতে মিডিয়া আছে। তো এখন আমরা তো বলতে চাই, আমরা নিজের রক্তক্ষরণ হচ্ছে এসব দেখা। আমরা একজন মুক্তিযোদ্ধা, যেটা আমি এর আগেও বলছি আপনাকে, আমরা মাথা পর্যন্ত নিচ্ছে না। তো সেই জায়গায় আপনি এখন এইসব লোক চোখের সামনে আমাদের দেখতে হচ্ছে। আপনি এই আমাদের পুরা দেশটা ধ্বংসের জন্য এই টাকাগুলি পাচার হচ্ছে, কিসের মধ্যে পাচার হচ্ছে টাকাগুলি কিভাবে নিছে? এগুলো তো ট্রাকে করে নিয়ে যাওয়া না, এগুলো এই যে পার্সেলের ভাবে গেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গেছে। পোস্টাল ডিপার্টমেন্ট বসে আছে, বেকার প্রতিটা গ্রামগঞ্জে আছে। তো কুরিয়ার সার্ভিস একটা ট্রেড লাইসেন্স কুরিয়ার সার্ভিস আপনি করতে দিচ্ছেন, যেখানে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি শুধু কুরিয়ার সার্ভিস গভর্নমেন্ট পোস্টাল ডিপার্টমেন্টকে, বিমানকে, বিআরটিসি কে যদি ট্যাগ করে দেওয়া হয় যে আপনার বাসায় নিবে, ওই বাসায় নিবে, আপনার ঠিকানা, আপনি কোনটা গুড় পাঠাবেন, আপনি মিষ্টি পাঠাবেন, কোনো একটা কিছু বই পাঠাবেন, যদি এটা পোস্টাল ডিপার্টমেন্ট বসে থাকে, পোস্টাল ডিপার্টমেন্টকে হাজার হাজার কোটি টাকা বসাই বেতন দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোনো গ্রাম আছে যেখানে পোস্ট অফিস নাই, আর একটা ট্রেড লাইসেন্স দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা, যত অস্ত্র আসছে, যত মাদক দ্রব্য আসছে, সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে। ওদের কোনো স্ক্যানিং মেশিন নাই। তো একটা ডিপার্টমেন্ট হলে তো সরকার কাগজে আমরা কথা বলবো, এসব নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু মারুফ মল্লিক আপনার কাছ থেকে একটা মিনিট আরেকটা বিষয় একটু মন্তব্য জানতে চাই, এরপর কয়েকজন দর্শক যুক্ত করেছি। সেটা মারুফ মল্লিক, আমরা জানি যে 24 আন্দোলনের পর যতগুলি বাংলাদেশের মিডিয়া রয়েছে, সবগুলি মিডিয়ার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে আসলে কারা
দায়িত্ব নিয়েছে? আগে কারা ছিল, এখন কারা নিয়েছে? আগের চরিত্র থেকে এখনকার চরিত্র কি পরিবর্তন ঘটেছে? আপনার কাছে কোনো তথ্য আছে বিষয়? জাস্ট 1 থেকে 2 মিনিট একটু কথা শুনতে চাই, এরপর আমি আচ্ছা, আমি একটু কথাটা শেষ করে দিই একটু। এই ওই যে যেটা আমি শফিক রহমান সম্বন্ধে বলছিলাম, তথ্য মন্ত্রণালয় ক্লিয়ার করতে পারে যে না, আমরা ওদের চাকরি রুটি রুজির স্বার্থে এখন মালিকানা পরিবর্তন হয়েছে, এটা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছে, তাহলে শফিক রহমান যাওয়া অপরাধ হয় না। শফিক রহমানের ওইভাবে বলা হয়েছে কিনা যাওয়ার জন্য সেটা আমি জানি না, আমি দেখি না কি বলছে উনি। হ্যাঁ, আপনি তো এটা যদি মানে বলতেছেন তথ্য মন্ত্রণালয় বলতো, যেখানে চেয়ারম্যান, ওইখানকার চেয়ারম্যান শাহ আলম সাহেব এবং সবাই তো উপস্থিত ওখানেই উপস্থিত, তো উপস্থিত এটা তো আর ছিলেন, তথ্য তাহলে মন্ত্রণালয়ের পরিচিত তাহলে তো বলবার সে কোনো যাইতেই প্রয়োজন পারে না, নেই। তাহলে তার অতীতের যে ভূমিকা আমরা দেখছি সেই হিসেবে সে তো ওখানে যেতেই পারে না, জি, যাওয়াটাই তো তার। প্রশ্নটা ওইখানেই আমরা জি